going to win so much, you may even get tired of winning. বন্ধুরা, আপনারা কি মনরো ডক্ট্রিনকে চেনেন? 1883 সালে আমেরিকা ইউরোপকে বলেছিল আমেরিকায় হাত দিবেন না, কিন্তু 2025 সালে ট্রাম্প বলছেন গ্রিনল্যান্ড কিনবো, পানামা ক্যানেল নিয়ে নিব। আর চীন তারা দেখে দেখে শিখছে কিভাবে তাইওয়ান, তিব্বত, দক্ষিণ চীন সাগর নেওয়া যায়। খবর সংযোগের বিহাইন্ড দ্য সিনের আজকের ভিডিওতে দেখবেন আপনারা কিভাবে ট্রাম্পের মনরো ডক্ট্রিন চীনের জন্য পারফেক্ট অজুহাত তৈরি করে দিচ্ছে। সঙ্গে আছে রাশিয়াও। শেষ পর্যন্ত থাকুন, মাথা ঘুরে যাবে। চলুন তাহলে শুরু করা যাক। মনরো ডক্ট্রিন থেকে মনরো ডক্ট্রিন, ট্রাম্প কিভাবে চীনের খেলায় মাপ দিচ্ছেন। হ্যালো বন্ধুরা, আমি আজকে কথা বলবো আন্তর্জাতিক রাজনীতির সবচেয়ে মজার প্যারাডক্স নিয়ে। একদিকে আমেরিকা চীনকে বলছে তুমি তাইওয়ান ছুঁতে পারবে না, অন্যদিকে ট্রাম্প বলছেন গ্রিনল্যান্ড আমার চাই, পানামা ক্যানেল আমার চাই। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নিশ্চয়ই ভাবছেন ওয়াও এত সহজ। আর ওইদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পুরো ইউক্রেন নিয়েও বলবে আমি তো এটাই চাচ্ছিলাম। চলুন দেখি কি হচ্ছে আসলে। আমাদের প্রথমে জানতে হবে মনরো ডক্ট্রিন কেন ফিরে আসলো। চলুন শুনে আসি। 1823 সালে আমেরিকার প্রেসিডেন্ট জেমস মনরো একটা জিনিস ঘোষণা করলেন। আমি জিনিস কেন বলছি এটা পরে বলবো, যা পুরো বিশ্ব রাজনীতি বদলে দিল। সেই সময় ইউরোপের শক্তিগুলো স্পেন, ফ্রান্স, ব্রিটেন সবাই আমেরিকা মহাদেশে কলোনি বানাচ্ছিল। মনরো সে সময় বললেন যথেষ্ট হয়েছে, এনাফ ইজ এনাফ, পশ্চিম গোলার্ধ এখন আমাদের, তোমরা ইউরোপে থাকো, আমরা আমেরিকায় থাকবো। এটাকে বলা হলো মনরো ডক্ট্রিন। মূল কথা ছিল তিনটা। নাম্বার 1, ইউরোপীয়রা আমেরিকায় নতুন কলোনি বানাতে পারবে না। নাম্বার 2, আমেরিকা ইউরোপের ব্যাপারে হস্তক্ষেপ করবে না, নাক গলাবে না। নাম্বার 3, কেউ হাত দিলে আমেরিকা যুদ্ধ করবে, মানে আমেরিকা কেউ যদি হাত দেয় তাহলে তারা যুদ্ধ করবে। শোনাচ্ছে যুক্তিসঙ্গত, তাই না? নিজের এলাকা নিজে সামলাবো, কিন্তু আসল মজা শুরু হয় পরে। মনরো ডক্ট্রিন, ট্রাম্পের নতুন খেলা কিভাবে শুরু হলো জানা দরকার। এখন আসি 2025-26 সালে। এখন পর্যন্ত ট্রাম্প প্রেসিডেন্ট হয়ে কি কি করেছেন একটু দেখুন। নাম্বার 1, গ্রিনল্যান্ড কিনতে চায়। গ্রিনল্যান্ড ডেনমার্কের অংশ, 56,000 মানুষ সেখানে বসবাস করেন, এটা আমরা সবাই জানেন। আর ট্রাম্প বলেছেন জাতীয় নিরাপত্তার জন্য কি গ্রিনল্যান্ড তাদের দরকার। আর এদিকে ডেনমার্ক বলছে বিক্রি নিয়ে। ট্রাম্প বলছেন সামরিক শক্তি ব্যবহার বাদ দিচ্ছি না। মানে কি, একটা স্বাধীন দেশের ভূখণ্ড জোর করে নিতে চান তিনি। নাম্বার 2, পানামা ক্যানেল ফেরত চায়। 1977 সালে চুক্তি হয়েছিল পানামা ক্যানেল ফেরত দেওয়া হবে। 1999 সালে ফেরত দেওয়া হয়েছে। ট্রাম্প বলছেন চীন নিয়ন্ত্রণ করছে, আমরা ফেরত নেব। আর পানামা কি বলছে, আমাদের সার্বভৌমত্ব নিয়ে তামাশা নয়, মানে তাদের যে সার্বভৌমত্ব এটা নিয়ে যে কেউ যেন কোনো তামাশা না করে। নাম্বার 3, কানাডাকে 51তম রাজ্য বানানোর কথা। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, ট্রাম্প কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে, মানে সে সময় আগের বার জাস্টিন ট্রুডো যখন প্রধানমন্ত্রী ছিল সে সময় বলেছিলেন কানাডা আমেরিকার রাজ্য হয়ে যাক। এটাকে আমি বলছি মনরো ডক্ট্রিন। কেন? ডোনাল্ড ট্রাম্পের নিজস্ব সম্প্রসারণবাদ। এর মাঝখানে তো আপনারা সবাই জানেন যে ভেনেজুয়েলা কাণ্ড ঘটে গেছে, সেখানেও ট্রাম্প ডক্ট্রিন চলছে। এখানে চীন কিভাবে শিখছে, ইন্টারেস্টিং তাই না? চলুন শুনে আসি। এখন কল্পনা করুন বেইজিং এ শি জিনপিং তার উপদেষ্টাদের সাথে বসে আছেন। তিনি বলছেন দেখো আমেরিকা কি করছে। পয়েন্ট নাম্বার 1, জাতীয় নিরাপত্তার দোহাই। ট্রাম্প বলছেন গ্রিনল্যান্ড জাতীয় নিরাপত্তার জন্য, মানে আমেরিকার জন্য খুবই এক দরকার, মানে না হলে এটা হইব না, তার দরকারই দরকার বাপ। আর চীন বলছে তাইওয়ান তাদের জাতীয় নিরাপত্তার জন্য দরকার। দক্ষিণ চীন সাগর তাদের নিরাপত্তার জন্য প্রচুরভাবে দরকার, এটা না হলেও তারাও মানে টেনশন, ঘুম হয় না তাদের ট্রাম্পের মতো। তাহলে কি দাঁড়াইলো? একই যুক্তি, প্রথমে ট্রাম্প দেখাইলো এখন শি জিনপিং দেখাইলো। পয়েন্ট নাম্বার 2, ঐতিহাসিক দাবি। ট্রাম্প বলছেন পানামা ক্যানেল তারা বানিয়েছিল, আর চীন বলছে তিব্বত, তাইওয়ান, দক্ষিণ চীন সাগর সব ঐতিহাসিকভাবে কাদের? চীনেদের।
আরেকবার একই যুক্তি, কি সুন্দর খাপে খাপ সবকিছু মিলে যায়, দেখছেন। আর পয়েন্ট নাম্বার 3, সামরিক শক্তির হুমকি। কি বলছিল ট্রাম্প? বলছিলেন সামরিক অপশন তিনি বাদ দিচ্ছেন না। কার জন্য? গ্রিনল্যান্ডের জন্য। আর চীন ভাবছে তাহলে তারাও তাইওয়ানের জন্য সামরিক অপশন ওপেন রাখছে। চীনের সম্প্রসারণবাদের বর্তমান মডেল যদি আপনি একটু দেখেন, তাহলে চীন ইতিমধ্যে কি কি করেছে একটু দেখে আসা যাক। নাম্বার 1, দক্ষিণ চীন সাগর কৃত্রিম দ্বীপ বানাচ্ছে, সামরিক ঘাঁটি তৈরি করছে, ফিলিপাইন, ভিয়েতনাম, মালয়েশিয়ার দাবি উপেক্ষা করছে। তারা বলছে এটা ঐতিহাসিকভাবে চীনাদের। নাম্বার 2, তাইওয়ান প্রতিদিন সামরিক বিমান পাঠাচ্ছে, অর্থনৈতিক চাপ দিচ্ছে। চীন বলছে তাইওয়ান চীনের অবিচ্ছেদ্য অংশ, একদম পুরা চীনের সাথে তাইওয়ান ওতপ্রোতভাবে জড়িত। আর তাইওয়ান নিয়ে তো একটা স্টোরি আছে জাপানের সাথে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, সেটা তো আপনারা বন্ধুরা সবাই জানেন। নাম্বার 3, তিব্বত ও জিনজিয়াং ইতিমধ্যে দখল করে রেখেছে, সাংস্কৃতিক দমন চলছে। চীন বলছে অভ্যন্তরীণ বিষয়। কি সুন্দর কথা। এখন ট্রাম্পের ডর্নো ডক্ট্রিন চীনকে বলছে দেখো শক্তিশালী দেশরা এভাবেই করে। ট্রাম্পের যে থিওরি চীন সেটা ব্যবহার করছে। কি আশ্চর্য। বিশ্ব রাজনীতির সবচেয়ে বড় হিপোক্রিসি কি? এখানেই মজা। দেখুন কি হচ্ছে। আমেরিকা চীনকে বলছে রুলস বেসড অর্ডার মানো, তোমরা সব অর্ডার টর্ডার মেনে চলো, আন্তর্জাতিক আইন মানো, অন্য দেশের সার্বভৌমত্বকে সম্মান করো। কি সুন্দর সুন্দর কথা, মানে পুঁথিগত কথা, সংবিধানে লেখা কথা। আর একই সময় ট্রাম্প কি বলছেন? গ্রিনল্যান্ড আমার চাই, পানামা ক্যানেল ফেরত দাও, কানাডা আমেরিকার রাজ্য হোক। চীন হাসছে আর বলছে তাহলে আমরা কেন পারবো না। এটাকে বলে মোরাল হাই গ্রাউন্ড হারানো। আমেরিকা যখন নিজেই আন্তর্জাতিক নিয়ম ভাঙছে, তখন চীনকে কিভাবে বলবে নিয়ম মানতে? ভূ রাজনৈতিক প্রভাব তো অবশ্যই পড়ছে। কি কি পড়ছে? 3টা বড় সমস্যা হতে পারে। নাম্বার 1, আন্তর্জাতিক আইনের পতন। জাতিসংঘের চার্টারে লেখা কোনো দেশ অন্য দেশের ভূখণ্ড জোর করে নিতে পারবে না, এটা জাতিসংঘে লেখা আছে। কিন্তু যদি আমেরিকা ও চীন দুটোই এই নিয়ম ভাঙে, তাহলে ছোট দেশগুলোর কি হবে? একবার ভেবে দেখেছেন বন্ধুরা কি করুণ অবস্থা হবে ছোট দেশগুলোর? নাম্বার 2, ছোট দেশগুলোর নিরাপত্তা। তাইওয়ান ভাবছে, তাইওয়ান কি ভাবছে? আমেরিকা নিজে গ্রিনল্যান্ড নিতে চায়, তাকে কিভাবে বাঁচাবে, মানে তাইওয়ানকে কিভাবে বাঁচাবে? ইউক্রেন ভাবছে আমেরিকা যদি এমন করে রাশিয়াকে কিভাবে দোষ দেব? এটা তো লজিক কথা। আর নাম্বার 3, নতুন কোল্ড ওয়ার। এই 2 পরাশক্তি যদি নিয়ম ভাঙে, পুরো বিশ্ব বিপজ্জনক হয়ে উঠবে। এটা ওয়ান লাইনার, আপনারা লিখে রাখেন। কেন ট্রাম্প এমন করছেন? আসলে কি তার মস্তিষ্কে কি খেলছে? আমরা তো জানতাম তিনি ঝানু ব্যবসায়ী, এখন থেকে তিনি ব্যবসায়ের সাথে সাথে অন্য লেভেলে খেলছেন। 3টা সম্ভাব্য কারণ আমি বলছি, শুনুন। নাম্বার 1, আমেরিকা ফার্স্ট আইডিওলজি। ট্রাম্প মনে করেন আমেরিকা শক্তিশালী, তাই যা খুশি করতে পারে, প্রাচীন রোমান সাম্রাজ্যের মতো মাইট ইজ রাইট। নাম্বার 2, চীনের বিরুদ্ধে কৌশলগত প্রতিযোগিতা। গ্রিনল্যান্ড রয়েছে বিরল খনিজ সম্পদ, আর্কটিক নিয়ন্ত্রণের সুবিধা, সামরিক ঘাঁটির সুযোগ। আর পানামা ক্যানেলে চীনের প্রভাব বাড়ছে, ট্রাম্প সেটা কমাতে চান। আর নাম্বার 3, ভোটের রাজনীতি। আমেরিকান ভোটাররা শক্তিশালী লিডার পছন্দ করেন, ট্রাম্প দেখাতে চান তিনি রাফ অ্যান্ড টাফ। আমরা সবাই জানি এবছর নভেম্বরে আমেরিকার মিড টার্ম নির্বাচন আছে, সেখানে ট্রাম্প নিজেকে টাফ দেখাতে চান। কিন্তু সমস্যা হলে এতে চীনের কাজ অটোমেটিকলি সহজ হয়ে যাচ্ছে। মনরো ডক্ট্রিন ভার্সেস ডনরো ডক্ট্রিন। আমরা সুন্দর আপনাকে আলাদা আলাদা করে বন্ধুরা বুঝাই দিচ্ছি যে এই দুটার মধ্যে পার্থক্য কী। মনরো ডক্ট্রিন হয়েছিল 1823 সালে। তাদের ছিল নিজ গোলার্ধ রক্ষা করা, খুব ভালো কথা। ইউরোপীয় হস্তক্ষেপ বন্ধ করা, আরও ভালো কথা। রক্ষণাত্মক নীতি, মানে আমরা অ্যাটাকিংয়ে যাব না, বেশ। আর স্বাধীনতা রক্ষা করা, এটা প্রতিটা দেশেরই আছে। আর এখন যেটা হচ্ছে ডনরো ডক্ট্রিন। ডনরো ডক্ট্রিন 2025, 2026, 2026 তো মোটে শুরু হলো। কি হচ্ছে? অন্যের ভূখণ্ড দখল করা, নিজেই হস্তক্ষেপ করা, মাদুরোকে যেভাবে করলো, আক্রমণাত্মক নীতি গ্রিনল্যান্ডের বিরুদ্ধে, আর সার্বভৌমত্ব লঙ্ঘন, এটাও ভেনেজুয়েলায় হয়েছে। চীনের জন্য সুবর্ণ সুযোগ কেন? কিভাবে চীন এটাকে কাজে লাগাবে? নাম্বার 1, প্রোপাগান্ডা যুদ্ধ চালাবে। চীনের মিডিয়া ইতিমধ্যেই বলছে আমেরিকা নিজেই সম্প্রসারণবাদী, পশ্চিমা দ্বৈততা। দেখুন, চীন শুধু নিজের ভূখণ্ড ফেরত চায়। কি সুন্দর কথা, চীন তাদের যুক্তিগুলা সাজিয়ে রেখেছে। নাম্বার 2, তাইওয়ান ইস্যু। আমেরিকা যদি গ্রিনল্যান্ড নিতে পারে, চীন বলবে তাইওয়ান তো
ঐতিহাসিকভাবে আমি আগে বলেছি কাদের, চীনের। এশিয়ার দেশগুলো ভাবছে আমেরিকা কি আসলে তাদের রক্ষা করবে। নাম্বার 3, গ্লোবাল সাউথ, আফ্রিকা, ল্যাটিন আমেরিকা, এশিয়ার দেশগুলো দেখছে আমেরিকা বলে এক কথা, করে আরেক কথা। চীন অন্তত এক্ষেত্রে সৎ, তারা খোলাখুলি বলে তারা শক্তিশালী, এতে চীনের সফট পাওয়ার আরও বাড়ছে। আমার মতে 3টি সম্ভাব্য ভবিষ্যৎ হতে পারে, আপনাদের সাথে এটা মিলিয়ে নিন তো বন্ধুরা। সিনারিও 1, নতুন সাম্রাজ্যবাদের যুগ। যদি ট্রাম্পের মডেল সফল হয়, রাশিয়া আরও ভূখণ্ড নেবে কোথায়, ইউক্রেনে, চীন তাইওয়ান নেবে, শক্তিশালী দেশগুলো দুর্বলদের একেবারে গিলে খাবে। জাতিসংঘ এমনিতে খুব একটা কাজের না, তারপরে সেটা অকেজো হয়ে যাবে। সিনারিও 2, আন্তর্জাতিক চাপ। যদি ইউরোপ, কানাডা, অন্যান্য বন্ধুরা আমেরিকাকে চাপ দেয়, ট্রাম্প পিছু হটতে পারেন, আন্তর্জাতিক নিয়ম টিকে থাকবে, কিন্তু আমেরিকার নৈতিক অবস্থান কি হবে, দুর্বল হয়ে যাবে। সিনারিও 3, বিশ্ব 2 ভাগে ভাগ হয়ে যেতে পারে, একদিকে আমেরিকা ও তার বন্ধুরা, অন্যদিকে চীন, রাশিয়া ও তাদের বন্ধুরা। দুটো আলাদা নিয়ম হবে, একটা পশ্চিমের আর একটা পূর্বের। নতুন কোল্ড ওয়ারের একটা সূচনা হতে পারে। আচ্ছা বন্ধুরা, এখন আসল প্রশ্ন হলো এটা কতটা বিপজ্জনক। ইতিহাস আমাদের শেখায় যখন বড় শক্তিগুলো নিয়ম ভাঙতে শুরু করে তখন যুদ্ধ হয়। প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল কারণ ইউরোপীয় সাম্রাজ্যগুলো সবাই সম্প্রসারণবাদী ছিল, তারা খালি দেশ দখল করত, দুর্বল দেশদের তাদের নিজেদের মধ্যে নিয়ে আসতো। দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল কারণ জার্মান, জাপান, ইতালি মনে করেছিল তারাই শক্তিশালী, তাই যা খুশি করতে পারে তারা। এখন যদি আমেরিকা ও চীন দুটোই একই পথে যায় কি হবে, ভয়ঙ্কর তাই না? কিন্তু আশার কথা আছে, আজকের বিশ্ব 1939 সালের চেয়ে অনেক বেশি সংযুক্ত রয়েছে। অর্থনৈতিকভাবে সবাই একে অপরের উপর নির্ভরশীল। চীন ও আমেরিকা তারা দুজনেই জানে যুদ্ধ করলে সবই হারবে, তাই হয়তো এটা শুধু পলিটিক্যাল থিয়েটার, মুখে বড় বড় কথা কিন্তু কাজে সংযম। কিন্তু ট্রাম্পকে নিয়ে ভরসা নাই, সে যা ইচ্ছা তাই করতে পারে। ট্রাম্প কাকু যা করলো ভেনেজুয়েলায়, এখন অন্য কোনো দেশের প্রেসিডেন্টে তুলে নিয়ে আসবো কিনা এটাই বড় প্রশ্ন। কিন্তু সমস্যা হলো এই থিয়েটার থেকে কখনো কখনো আসল যুদ্ধ শুরু হয়, এটাই হচ্ছে ভয়ঙ্কর ব্যাপার। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন যাতে নতুন ভিডিও মিস না হয়। অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান, আমরা আপনার মতামত শুনতে চাই। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আজ এই পর্যন্ত, আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। প্রতিশ্রুতি থাকলো কাল একই সময় আবার ফিরবো নতুন টপিক, গভীর বিশ্লেষণ আর আরো বড় দৃষ্টিভঙ্গি নিয়ে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, ধন্যবাদ সবাইকে।